করছি, গত ঈদের দিনেও 2টা পোস্টমর্টম করছি। গত কোরবানির দিন যে অভিজ্ঞতা আমার, গত রাত 1টা-1:30টার দিকে সাইদের লাশ অতি গোপনে, যেন পাবলিক না বুঝতে পারে, অতি গোপনে নিয়ে যেয়ে তার দাফন করা হলো। আর আমি ওই দিন রংপুরের অবস্থা খুব খারাপ হয়, বিচার বিভাগীয় তদন্ত ওরা আসতে পারে না। আমার ওয়াইফ খুবই ভয় পেয়েছে যে এই রিপোর্ট জমা, পাসপোর্ট নেই, আমি ছুটি লাগলে আমি গ্রামে যাই, আমার এত কিছু দরকার নাই। স্যার পাসপোর্ট থাকলে কি তাহলে থাইল্যান্ড যেতেন? না না, পাসপোর্ট থাকলেও যাইতাম না। আচ্ছা, উদ্ধার করে, এবং আমার তৃপ্তি ওইখানেই যে আসল রিপোর্টটা জায়গা মতো পৌঁছাতে পেরেছে। আসল বিবিদ্ধ হয়েছে। এরকম হাত প্রসারিত করে একটা ছেলে আছে, 10 মিটার রেঞ্জ থেকে তাকে গুলি করতেছে, পুরা বিশ্বের ডাক্তার সমাজ ঘৃণিত হয়ে যাবে। জি স্যার। আর এটা দরবেশের কাছে এটা মিথ্যা বলেছে পুলিশ প্রধান। জি স্যার, মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন সামনে নির্বাচন হবে, কোন সরকার আসবে আমরা জানি না, কিন্তু কখনো কি মনের ভিতরে এই ভয়টা এখনো আছে যে যদি আবার আওয়ামী লীগ সরকার চলে আসে? ডাক্তারদেরকে নিয়ে এই করাপশনের কথাটা অনেক বেশি ছড়াচ্ছে। এই কিন্তু ফরেনসিক ডিপার্টমেন্ট রংপুর মেডিকেল কলেজ আসার পরে বা হচ্ছে আপনি যখন এখানে জয়েন করলেন তারপর থেকে আপনি বললেন যে পুরো উত্তরবঙ্গের এই জিনিসটার মানে সিনে চেঞ্জ হয়ে গেছে। আপনি মাত্র 50 টাকায় রুগী দেখেন, তারপর একটা সেলিব্রিটি, তার উপরে আপনার চুয়াডাঙ্গায় নিজের এলাকায় হচ্ছে রাজু ভাই। তাহলে ফিউচারে কি আপনার পলিটিক্সে আসার ইচ্ছা আছে? পলিটিক্স খুব নোংরা জিনিস। কেন পলিটিক্স? আমাদের সংবিধানের রচয়িতাকে ডক্টর ভুলে গেছি। মহিলারা মাঝে মাঝে এত মিথ্যা বলে, ধরেন এই যে গর্ভবতী মহিলাদের নিয়েই কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে। এটা যদি ইচ্ছা থাকে তাহলে ফরেনসিকে আসলেন কেন? ফরেনসিকে সে হাসির ঘটনা, এটা একটু বলেন তাহলে। আমি প্রতিদিন সপ্তাহে 2টা থেকে 5টা রোগী ফ্রি দেখি, ফ্রি 2-5টা আল্ট্রাসাউন্ড করে দিই। তাহলে দেখেন না সমাজে একটা ইফেক্ট করুক। ডাক্তাররা সব সময় কথা বলেন বা কাজ করেন জীবিত মানুষদেরকে নিয়ে, অসুস্থ রোগীদেরকে নিয়ে, কিন্তু মেডিকেলে একটা ডিপার্টমেন্ট পুরোটাই কাজ করে মৃত ব্যক্তিদেরকে নিয়ে। মৃত ব্যক্তিদের কিভাবে মৃত্যু হলো সেটা জানার জন্য যেতে হয় ফরেনসিক ডিপার্টমেন্টে। আমরা আজকে কথা বলবো রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আমরা প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর পিছনের কোনো না কোনো কারণ থাকে, কিন্তু কিছু কিছু মৃত্যু অপমৃত্যু হয়, সেগুলো আসে ফরেনসিক ডিপার্টমেন্টে। আপনাদেরকে কাজ করতে হয় সেই মৃত ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে। স্যার এই কাজগুলো করতে কেমন লাগে স্যার? আসলে ফরেনসিক মেডিসিনের কাজ কি যে কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা। এটা বেশ কঠিন, জটিল এবং ঝামেলার কাজ। ঝামেলা এই জন্যই যে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার পরবর্তীতে কোর্ট, থানা, হাজিরা, সাক্ষী, এগুলো নিয়ে আসলে আপনি যতদিন চাকরি করতেছেন, চাকরির পরেও যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনার সমন যাইতেই থাকবে, আপনাকে সাক্ষী দিতে হবে। আর কোর্টে আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আগের পূর্বের যে স্টেশনে কাজ করেছেন, ধরেন আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমি চাকরি শেষ হলে চুয়াডাঙ্গায় চলে গেলাম, কিন্তু আমি এদিকে রংপুর বিভাগে দীর্ঘ 8-9 বছর কাজ করতেছি। এই বিভাগের 8টা জেলা এবং পাশের 3টা জেলা, 11টা জেলার পোস্টমর্টম করি। এই চাকরি শেষে কিংবা চাকরির মধ্যবর্তী সময়ে যে কোনো সময় 11 জেলার সাক্ষী দিতে আসতে হবে। এই যে একটা হেনস্থা, একটা ভোগান্তি, এইটার জন্য আসলে ফরেনসিকে লোক আসতে চায় না। আমার এখানে 250 স্টুডেন্ট, বড় মেডিকেল কলেজ, এখানে টিচিং স্টাফ 10-এর উপরে থাকার কথা, 10-15 জন মতো, কিন্তু আলটিমেটলি আমরা আছি 4 জন, 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2 জন লেকচারার। এদের ভিতরেই আমাদের মেডিকেল লিগ্যাল কাজ, একাডেমিক কাজ এবং সাক্ষীর কাজগুলো করতে হয়। স্যার ওয়ার্কিং ডেতে দেখা যায় যে এই আপনি বললেন যে 11টা জেলার পোস্টমর্টম করতে হচ্ছে, তাহলে স্যার আপনার হচ্ছে বিভাগীয় প্রধান হিসেবে স্টুডেন্ট পড়ানোর একটা দায়িত্ব আছে, প্লাস হচ্ছে 11টা জেলার মিনিমাম প্রতিদিন রবি থেকে বৃহস্পতি বা শুক্র শনি এগুলোতেও তো পোস্টমর্টম হচ্ছে কি? আসলে আমাদের কোনো ছুটি নেই। কেন, আমি ঈদের দিনেও পোস্টমর্টম করছি, গত ঈদের দিনেও 2টা পোস্টমর্টম করছি। গত কোরবানির দিন যে অভিজ্ঞতা আমার, যে কোরবানির দিন গাড়ি টাড়ি কোনো কিছু পাওয়া যায় না, কোরবানি ফেলে রেখে এসে আমি
3টার দিকে পোস্টমর্টম করে তারপরে বাসায় গেছি 5টার দিকে। আচ্ছা স্যার, স্যার ফ্যামিলি মানে এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, যে বাচ্চারা হচ্ছে জানে বা ম্যাডাম যে সব সময় যে আপনাকে পোস্টমর্টম করতে হয়, এটার একটা ইফেক্ট কি ফ্যামিলির উপরে পড়ে আপনার? এটার ইফেক্ট ফ্যামিলির উপর আসলে ওইরকম পড়ে না। কেন, কাজের কাজ কাজের কাজের ক্ষেত্রে আমি মর্চুয়ারিতে কাজ করতেছি, ডিপার্টমেন্টে কাজ করতেছি, তারপরে আমার ফ্যামিলি লাইফ আলাদা। আচ্ছা স্যার, পোস্টমর্টম জিনিসটা সাধারণ মানুষের জন্য অনেকটা আতঙ্ক বা ভয়, ভীতিকর, জি, জি, অনেকটাই জি, ভীতিকর। জি। কারণ হচ্ছে একটা পোস্টমর্টম করা বডিকে সচরাচর মানুষ, আত্মীয় স্বজনরাও দেখতে চায় না, সেখানে আপনাদেরকে প্রতিনিয়ত এই প্রসিডিউরটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটার আপনার পার্সোনাল মেন্টাল হেলথের উপরে কি রকম প্রভাব পড়ে স্যার? আমার মনে হয় আসলে আমাদের মানে এত মৃত্যু দেহ দেখে, এত বিকৃত মানে পচা গলা লাশ দেখে আসলে আমাদের যে অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা স্যার। মৃত্যুর প্রতি যে অনুভূতি, এটাই আমাদের আসলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা স্যার, জুলাই 2024 আবু সাঈদের পোস্টমর্টম আপনাকে করতে হলো। আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ওই দিনের ঘটনাটা আমাদেরকে সংক্ষিপ্তভাবে যদি একটু বলতেন, যে পোস্টমর্টম করলেন, 6বার আপনাকে রিপোর্ট পাল্টাতে হলো, বারবার করে দিতে হচ্ছিল, প্রেসার করছিল, এটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে গত বছর জুলাইয়ের কথা আসলেই আমার সেই মানে 16 তারিখের কথা মনে পড়ে যায়। এমনি তো ওই সময় দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানে ক্ষণে ক্ষণে দেশের আবহাওয়া চেঞ্জ হচ্ছিল, বিভিন্নভাবে ছাত্ররা নিপীড়িত, গুলিবিদ্ধ হচ্ছিল, সরকারি বাহিনী ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে খুবই আগ্রাসী ছিল। এর ভিতরে রংপুরের মানে ইয়াং জেনারেশন সবচেয়েও আমার মনে হয় ফুঁসে উঠেছিল। রোকেয়া ভার্সিটির ছেলেরা, সারা রংপুরের সাধারণ জনতা। তো ওই দিন আমি অফিস করে বাসায় যাওয়ার পরেই, খাওয়ার পরেই 2:30-3টার মধ্যে আমার কাছে একটা ফোন আসে। আমি যেহেতু ফরেন্সিকের কাজ করি, এখানে আমার সবসময় রংপুরের ক্যাজুয়ালিটি, যে কোনো ক্যাজুয়ালিটি আমার মানে আগের দিন আমি সাধারণত নিউজগুলো পড়ি, রংপুরের পেজ পড়ি যে কেউ আত্মহত্যা করেছে কিনা, কেউ মারা গেছে কিনা, তাহলে আমি ধারণা পাই যে পরের দিন এটা হতে পারে, অটোপসি হবে, পোস্টমর্টম হবে। আমি আমার স্টাফদের বলে দিই যে আজকে অমুক জায়গায় মনে হয় সম্ভবত খুন হয়েছে কিংবা আত্মহত্যা হয়েছে, লাশ আসতে পারে। জি স্যার। আর এখানে মেডিকেলে আমার সাথে দুইজন, একজন কনস্টেবল, একজন এসআই ট্যাগ করা আছে। তো ওই দিন আমি আড়াইটার পরেই আমি নিউজ পাইলাম যে রংপুরে লাইভ প্রোগ্রামে একটা আবু সাঈদ নামে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তার লাশ নিয়ে খুবই উত্তেজনা চলতেছে, এটার অটোপসি হতে পারে। তার 2:30-3টার পর থেকে মানে ম্যারাথন কল আসা শুরু করলো যে বিভিন্ন আমার প্রিন্সিপাল মহোদয়, পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি আসলে সৈয়দপুরে থাকি, সৈয়দপুর থেকে অফিস করি। তো ওই দিন এত ফোন আর এত মানে ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমি 5টা 5:30টার সময় গাড়ি না নিয়েই রংপুরে চলে আসলাম। এর মধ্যে ফোনের পর ফোন, সবার বিভিন্ন পুলিশ, বিভিন্ন সংস্থার যে আবু সাঈদের পোস্টমর্টম হবে, দ্রুত করে দিতে হবে। আমি 5:30টার পরেই রংপুরে চলে আসি। কিন্তু আমি যখন এসে রংপুরে অপেক্ষা করতে থাকি, এর মধ্যে বিভিন্ন সংবাদ পাই যে আবু সাঈদের লাশ পাবলিক ছিনিয়ে নিয়ে গেছে, তার পুলিশ এখনো হাত। তারপরে আসলে লাশ আসতে আসতে প্রায় 11টা বেজে যায়, 10:30। হ্যাঁ, 10:30 11টা বেজে যায় এবং তখন পর্যন্ত শ্রোতাল হয়নি। শ্রোতাল আসলে আমার মর্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শ্রোতাল তৈরি হয়। শ্রোতাল এর মধ্যে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন আসে যে আবু সাঈদ আসলে মাথায় আঘাত আছে, আপনারা মাথায় আঘাতটা একটু ফোকাস করবেন। আসলেও কি মাথায় কোনো আঘাত ছিল? লেফট প্যারাইটাল রিজনে একটু লেসারেশন ছিল, এছাড়া ল্যাসারেশনে তো স্যার, লেসারেশনে আসলে হেড কেউ ইনজুরির মধ্যে না, হেড ইনজুরি হতে হলে আপনাকে অবশ্যই হেমোরেজ হতে হবে, বোন ফ্র্যাকচার হতে হবে, হেমোরেজ হতে হবে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে জি হবে। স্যার। যাই হোক, প্রায় 12টার দিকে পোস্টমর্টম সম্পূর্ণ হলো। এরপরে পুলিশের বিভিন্ন সংস্থা, আর্মি, র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্ভবত রাত 1টা-1:30টার দিকে সাঈদের লাশ অতি গোপনে, যেন পাবলিক না বুঝতে পারে, অতি গোপনে নিয়ে যেয়ে তার দাফন করা হলো। আর আমি ওই দিন রাত
2:30টার দিকে বাসায় যেয়ে পৌঁছাইলাম। স্যার এই যে আপনি পোস্টমর্টমটা করলেন, করার পরে রংপুর থেকে সৈয়দপুর যেতে হলো রাত 2:30টায়, হ্যাঁ। এখানে আপনার সেফটির একটা ইস্যু ছিল স্যার? পুলিশের ব্যবস্থাপনায় আমি রাত 2:30টার দিকে বাসায় যেয়ে পৌঁছালাম। এরপর থেকে আসলে শুরু হলো আমার উপরে যে স্যার আমরা আপনার যে হচ্ছে ইন্টারভিউগুলো দেখেছি, সবগুলোতেই পাবলিকের কথা ছিল যে মানে আপনার সেফটি ইস্যুটা, কারণ আপনি তো সত্যের পিছনেই ছিলেন প্রথম থেকে, আপনি আপনার রিপোর্ট একই রেখেছেন, বদলাননি। যতবারই আপনি রিপোর্ট দিচ্ছিলেন হোল্ড করা হচ্ছিল, আবার চেঞ্জ করতে। হ্যাঁ, ওরা বারবার বলছিল যে আমি যেন হেড ইনজুরিটাকে ফোকাস করে নিউরোজেনিক শক দেখাই। তারপরে কিন্তু আমি যতবার লিখছি আসলে প্রত্যেকবারই পুলিশের গুলিকে উল্লেখ করে ফোকাস করছি, এবং এটা যে হোমিসাইডাল, এটা যে হত্যা, এগুলো করছি। যার কারণে প্রতিবার যখন রিপোর্ট জমা দিতে যাই, পুলিশের আয়ও আসে, ওদের কার ছবি তুলে নেয়, ছবি তুলে কাকে পাঠাই, ওরা কথাবার্তা বলে, তারপর আর রিপোর্ট বলে আজকে আর জমা নিবে না। কিন্তু আপনার মনে আছে কিনা যে বিচার বিভাগীয় তদন্ত আসার কথা ছিল, বিচার বিভাগীয় তদন্ত 28 না 29 তারিখে আসার কথা ছিল। যা যখন ওই রংপুরের অবস্থা খুব খারাপ হয়, বিচার বিভাগীয় তদন্ত ওরা আসতে পারে না, ওরা সৈয়দপুর বিমানবন্দর থেকে চলে যায়। 3 সদস্যের যে একটা বিচার বিভাগীয় টিম আসছিল, এরা তাড়াহুড়ো করে 30 তারিখে আমার রিপোর্ট জমা নেয়। 29 তারিখেও আমি একবার চেষ্টা করছি, কিন্তু 29 তারিখে ওই রিপোর্টে ফায়ার আর্মসের কথা উল্লেখ ছিল, শর্ট গানের কথা উল্লেখ ছিল, এই জন্য ওরা রিপোর্ট নেয় নাই। যাই হোক, 30 তারিখে ওই সময় আমার প্রিন্সিপাল মহোদয় ঢাকায় ছিলেন। উনি কিন্তু আমার প্রতিনিয়ত 5 দিনের স্যার 5-7 দিনের ছুটিতে ঢাকায় ছিলেন। ওই সময় প্রিন্সিপাল মহোদয় স্যার উনি বারবার আমার রাত 3টার সময় ফোন দেয়, রাজীব কি করো? স্যার এই যে বসে বসে পোস্টমর্টমের রিপোর্ট লিখতেছি। ওই সময় আসলে ফ্যামিলিতেও খুব হতাশা ছিল। আমার ওয়াইফ খুবই ভয় পেয়েছে যে এই রিপোর্ট জমা দিতে যাচ্ছে, কি হবে। আমি ওই সময় ভাবি নাই যে আসলে আমার কি হতে পারে। আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি যদি সত্যের পথে থেকে মৃত্যুও হয়, তবুও লোকজন আমাকে স্যালুট করবে। স্যার আপনি যখন থেকে হচ্ছে রিপোর্ট প্রথমবার থেকে সাবমিট শুরু করলেন, ওরা তো জানছে যে আপনি রিপোর্ট চেঞ্জ করবেন না, 2বার 3বার ইভেন 6বার। এই মাঝখানটাতে আপনার একটা নিজের জানের একটা হুমকি ছিল। আমার জানের হুমকি ছিল। আমি প্রথম আলোতে মাঝখানে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে সাইদের বুক তো ঝাঁঝরা হয়েছে পুলিশের গুলিতে। ঢাকা থেকে আমার সম্ভবত কোনো গোয়েন্দা সংস্থার কিংবা আমার একজন ফোন দিয়ে যে আপনি সরকারি কর্মকর্তা, আপনি কিভাবে বলতে পারেন আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়েছে, হ্যান ত্যান 7-7। আমি যেহেতু 30 তারিখে যখন পুলিশের বিভিন্ন সংস্থা এসে ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে আমার প্রেশার শুরু করলো যে আপনি রিপোর্ট এটা দিতে হবে, আপনি রিপোর্টটা দেন, ঠিক আছে, কিন্তু এটা হেড ইনজুরিকে ফোকাস করেন, নিউরোজেনিক শক দেখান। আলাম এখানে নিউরোজেনিক শক বলে তো কোনো কথা নেই, এটা ইন্টারনাল হেমোরেজ হয়েছে। আমি এটাও বললাম ওই রুমে যে দেখেন ইয়াসমিন হত্যায় কিন্তু ডাক্তারের বিপদ হয়েছিল, পরবর্তীতে আবার কিন্তু ঝামেলা হয়েছিল ইয়াসমিন হত্যায়। আর আমি যদি এই লাইভ প্রোগ্রামে একজন গুলিবিদ্ধ হয়েছে এরকম হাত প্রসারিত করে একটা ছেলে আছে 10 মিটার রেঞ্জ থেকে তাকে গুলি করতেছে, সারা বিশ্ব ভিডিও ফুটেজটা দেখেছে, আমি সেখানে যদি বলি যে হেড ইনজুরিতে মারা গেছে, স্ট্রোক করে কিংবা নিউরোজেনিক শকে, তাহলে আসলে পৃথিবীর, আমার দেশের না, পুরা বিশ্বের ডাক্তার সমাজ ঘৃণিত হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, আপনার নামে গোয়েন্দা রিপোর্ট হয়েছে, হ্যান ত্যান 7-17 এরকম। আপনি একটা কাজ করেন, আপনি রিপোর্ট দেন, আপনার প্রমোশনের ব্যাপারটা আপনার এই ব্যাপারে নেত্রী খুব কনসার্ন আছে, কিচ্ছু হবে না, সাইদের লাশ নিয়ে এখন ব্যবসা হবে, দেখছো না, সাইদের বাপ মারে ডেকে টাকা দিয়ে দিল, আর কিচ্ছু হবে না। আবার আপনি 2 সপ্তাহ ছুটি নেন, থাইল্যান্ডে যান, জি স্যার, এটাই বলছিলাম স্যার। আপনি কক্সেস বাজারে যান, ফ্যামিলি নিয়ে এনজয় করেন। আলাম না, আমার টাসপোর্ট নেই, আমি ছুটি লাগলে আমি গ্রামে যাই, আমার এত কিছু দরকার নাই। স্যার পাসপোর্ট থাকলে কি তাহলে থাইল্যান্ড যেতেন? না, পাসপোর্ট থাকলেও যাইতাম না। আচ্ছা স্যার ওখানে আপনার রিপোর্টের মধ্যে মানে সাধারণ জনতা আসলে আপনারা যে রিপোর্টটা, সবচেয়ে মজার ব্যাপার যে আমি খুব তৃপ্তি পেয়েছি ওই সময় যখন যে রিপোর্টটা ভাইরাল হয়েছে, ওইটা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য নাই। আচ্ছা।
মানে আরো ডেসক্রিপশন আমার কাছে ছিল, যেগুলো 2 মাস পরে, তার 2 মাস পরে আইসিটি আসে, আন্তর্জাতিক মানে অপরাধ আদালতের তদন্ত আসে। আমার এই রুমে বসে তারা 5 ঘন্টা জেরা করে, এমনকি সৈয়দপুরে যে রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমার জেরা করে, এবং আমার কাছে যে 5-6টা রিপোর্ট ছিল এটা তারা নিয়ে গেছে উদ্ধার করে, এবং আমার তৃপ্তি ওইখানেই যে আসল রিপোর্টটা জায়গা মতো পৌঁছাতে আসল পেরেছে। রিপোর্টগুলো কেন প্রতিবার রিপোর্ট জমা দিতে যায় ওরা নেয় না, ওরা বলে যে ছিঁড়ে ফেলেন, কেটে ফেলেন, কিন্তু আমি কপি রেখে দিয়েছিলাম, আচ্ছা স্যার। যার কারণে কপিগুলো আমি ট্রাইব্যুনালের হাতে শেষ পর্যন্ত দিতে পেরেছি। স্যার, আমাদের দেশের পরিস্থিতি এখন অনেকটা বিশৃঙ্খল, মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন সামনে নির্বাচন হবে, কোন সরকার আসবে আমরা জানি না, কিন্তু কখনো কি মনের ভিতরে এই ভয়টা এখনো আছে যে যদি আবার আওয়ামী লীগ সরকার চলে আসে কি হতে পারে? না, ওই সময় তো আসলে আমি জীবনের বাজি খেলছিলাম। জি স্যার। আমি তো আর জানতাম না যে 5 তারিখে কি হবে। আপনি হয়তো আল জাজিরায় মানে দরবেশ বাবার সাক্ষাৎকার দেখছেন যে ওই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সে পুলিশ প্রধানকে ফোন করতেছে, এই রংপুরের ডাক্তার, আপনি কথাই শুনেছেন হয়তো যে লুকোচুরি করতেছে। জি স্যার। তার মানে লুকোচুরি মানে পুলিশ প্রধান বলতেছে না যে লুকোচুরি করছেন, জি। ওরা লুকোচুরি করতেছিল, যে আমরা রিপোর্ট দিচ্ছি, ওরা বারবার দেখতেছে হোমিসাইডাল মানে হত্যা পুলিশের গুলিতে, এই জন্য তারা রিপোর্ট নিচ্ছিল না। আর এটা দরবেশের কাছে এটা মিথ্যা বলেছে পুলিশ প্রধান। জি স্যার। স্যার, মানে তখনই তো আপনার নিশ্চয়ই এই ভয়টা আর থাকবে না, কারণ তখনই তো 16 জুলাইয়ের পরে 5 আগস্ট পর্যন্ত, ইভেন আমরা 4 আগস্টেও জানতাম না আমি আসলে খুবই টেনশনে ছিলাম যে মানে রিপোর্ট কেন নিচ্ছে না, কেন আসলে আমি সঠিক রিপোর্ট দিতে পারতেছি না, কেন মানে কেন আমি তারা আমাকে ইয়ে করতেছে। কিন্তু আমার একটা সাহস ছিল যে যাই হোক না কেন, আমার চাকরি থাকুক না থাকুক, আমাকে হেনস্থা করুক না করুক, আমাকে মেরে ফেলুক না ফেলুক, আমি আসলে সাইড যে গুলিবিদ্ধ হয়েছে এই থিমটা আমি রিপোর্টে তুলে ধরবো। আমার থিম ছিল এটাই, যে শেষ পর্যন্ত আমি পেরেছি। এই পুরো কেসটার পরে আপনার কি মনে হয়েছে যে ফরেনসিক ডিপার্টমেন্টের একটা স্বাধীনতা থাকা কতটা জরুরি? ফরেনসিক ডিপার্টমেন্টের স্বাধীনতা আসলে সবখানেই আছে, এটা নির্ভর করে হেডদের উপরে। আমার এই রংপুরের ফরেনসিক নিয়ে অনেক কথাবার্তা ছিল, অনেক ঝামেলা ছিল, কিন্তু আমি জয়েন করার পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আর এখানে দালালরা ঘুরঘুর করে না, টাকা নিয়ে কেউ ঘোরে না, ডাক্তারদের কেউ কলার চেপে ধরে না, পার্টিকেও এসে টাকা দেওয়ার জন্য ইয়ে করে না। কারণ আমার যে টিম, আমার যে ডাক্তার, প্রত্যেকের বলা আছে যে তোমরা তোমাদের মতো রিপোর্ট দিয়ে দেবে, কোনো ঝামেলা হলে আমি ট্যাকেল দেবো আমার। এবং আর একটা ব্যাপার যে আপনার আমার ডাক্তারদের কাছে শুনে দেখবেন যে আমি আমার কাছে বিভিন্ন সুপারিশ একটু আগেও আসছিল, আমি শুধু বলি ঠিক আছে আমি দেখব, কিন্তু আমার ডাক্তারদেরকে আমি কখনো প্রেশার করি না যে এই রিপোর্টটা কেন দিচ্ছ, এইরকম কেন দিচ্ছ, কিংবা পজিটিভকে নেগেটিভ করে দাও, কিংবা সুইসাইডালকে হেমিসাইডাল করে দাও। আমার সাথে যারা কাজ করেছে তাদের সাক্ষাৎকার নিয়ে দেখবেন, তারা এটাই বলবে। একজন হেড যদি ভালো হয় তাহলে আপনার ফরেনসিক ডিপার্টমেন্ট খুব ভালো হবে, আর আমি যদি করাপ্টেড থাকি তাহলে আমার পুরো সিস্টেমটাই করাপ্টেড থাকবে। স্যার, ডাক্তারদেরকে নিয়ে এই করাপশনের কথাটা অনেক বেশি ছড়াচ্ছে, এ কিন্তু ফরেনসিক ডিপার্টমেন্ট রংপুর মেডিকেল কলেজ আসার পরে বা হচ্ছে আপনি যখন এখানে জয়েন করলেন তারপর থেকে আপনি বললেন যে পুরো উত্তরবঙ্গের এই জিনিসটার মানে সিনে চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য আপনাকে মানে কতটা বেশি কাজ করতে হয়েছে? আমার আসলে কাজ করার কথা কি, এক হচ্ছে টিম ওয়ার্ক, আমার সাথে যারা কাজ করে তাদের সাথে আমার একটা ভালো বোঝাপড়া আছে যে তোমরা তোমাদের মতো রিপোর্ট দিয়ে দেবে, তোমাদের যেটা ভালো মনে করবে তোমরা রিপোর্ট দিয়ে দেবে, তোমাদের কোনো ঝামেলা আমি সামলাবো। আর আমি যে রিপোর্টগুলো দিই, আমি রিপোর্ট লিখে রাত্রে আবার হোয়াটসঅ্যাপে ওসি কিংবা আইওকে মেসেজ দিই। হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ দেখলে বুঝবেন যে রিপোর্টের ছবি তুলে ইওর রিপোর্ট ইজ রেডি, প্লিজ কালেক্ট ফ্রম মাই অফিস। যার কারণে আমি একটা জিনিস মনে করি, রিপোর্ট যদি অফিসে বেশি দিন পড়ে থাকে তাহলে দালাল ঘুরঘুর করে, হয়তো দালালরা ঝামেলা করে, পরে ডাক্তারদের দোষ হয়, মধ্যস্থতাকারী, যে তোমার রিপোর্ট আমি এই রিপোর্টকে এই করে দিব, বিভিন্ন দালাল ঘুরতে পারে। এই জন্য আমরা যেদিন রিপোর্ট লিখি তার পরের দিনে আইও এসে নিয়ে যাই, এই জন্য পাবলিকের চান্স থাকে না রিপোর্ট এখানে এসে দেখে নেগোশিয়েট করার। স্যার, আপনার যে মানে প্রতিবেদনগুলো হয়েছিল সবখানে এখনো হচ্ছে, ওখানে পাবলিকদের একটা কমেন্ট রেগুলারই চোখে পড়ছে, যেহেতু আমি আপনার কাছে আসবো বা আপনার ইন্টারভিউ নিব বা পডকাস্ট করব,
তখন আমি ওগুলো একটু গো থ্রু করছিলাম, দেখছিলাম যে ওরা আসলে কি বলতে চাচ্ছে। ওরা সবাই বলতেছিল যে হচ্ছে যেহেতু কক্সবাজার আর থাইল্যান্ড দিছে তার জন্য যায় নাই, যদি ওয়ার্ল্ড ট্যুর দিত তাহলে ঠিকই রাজি হয়ে যাইতো, এরকম কথা ছিল। কিন্তু আপনি কিভাবে কি বলবেন শোনেন, এটাতে? আমার মানে ফরেন্সিকে আমার এখানে যেটা মনে হয়েছে যে আপনি যদি আপনার কাঁচা পয়সার লোভ সংবরণ করতে পারেন তাহলে দুনিয়ার সবকিছু সংবরণ করতে পারবেন। আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে জিপি প্র্যাকটিস করি। এখানে লোকজন টাকা নিয়ে আমার পেছনে ছোটে, আর আমি ওই 100-250 টাকার জন্য আমার দেশের বাড়িতে যাই। জি স্যার, আপনি এই যে জিপি প্র্যাকটিসের কথা বললেন, আমি আপনার কিছু লোকজন টাকা নিয়ে এখানে মানে অনেক টাকা নিয়ে আমার পিছনে দৌড়ায়, আর আমি দৌড়াই চুয়াডাঙ্গায় 2-1 দিন জি স্যার, প্র্যাকটিস করার আপনি জন্য। মাত্র 50 টাকায় রুগী 50 দেখেন। টাকায় ওইখানে আমার একটা সার্ভিস চালু আছে যে আমার ওইখানে গর্ভবতী মহিলারা আল্ট্রাসাউন্ড ফ্রি পায়, ফ্রি পায় স্যার, সম্পূর্ণ ফ্রি। এখন যতবার হচ্ছে- একজন 5-6 বার করে আসে, জি স্যার। আল্ট্রাসাউন্ড রেট ধরেন 800 করে ধরলো, হ্যাঁ। এক একটা রুগী 4000 থেকে 5000 টাকার আল্ট্রাসাউন্ড ফ্রিতে প্রতিবার করতে ফ্রি পারছে। পাই। যেখানে আমি প্রতি সপ্তাহে 4 থেকে 5 লাখ টাকার আল্ট্রাসাউন্ড ফ্রি দিতে পারি, ফ্রি দিতে পারছেন। সেখানে এখানে আমার 2-1 লাখ টাকার ব্যাপারটা তুচ্ছ। স্যার ওখানে তো আপনি রাজু ভাই নামে রাজু পরিচিত, ভাই, হ্যাঁ। এই রাজু ভাইয়ের গল্পটা একটু বলেন স্যার, যে হঠাৎ করে রাজু ভাই হওয়ার এরকম, মানে একটা সেলিব্রিটি হলেন এই পাশে আবু সাইদের মাধ্যমে, তো হঠাৎ করে রাজু ভাই, আমি celebrity তো হয়ে গেলেন। আমার তো ডাক নাম রাজুই। ছোটবেলা আমার গ্রামের লোকজন সব রাজু বলেই ডাকে, রাজু ডাক্তার বলেই জানে, রাজু বলেই জানে। আমার গ্রামের লোকজনের জন্য রবিবার ওদের জন্য নির্ধারিত। রবিবার গ্রামের যদি 100 রুগী যায়, 100 রুগীর আল্ট্রাসাউন্ড সবকিছু ফ্রি, ভিজিট ফ্রি, পরীক্ষা নিরীক্ষাও কিছু ফ্রি করে দিই। ওরা আর কি এভাবেই চলতেছে। মানে স্যার আপনি এই ওখানে আমি দেখলাম যে এত ভিড়, মানে আপনার চেম্বারে রুগীর জায়গা হচ্ছে না। নরমালি রংপুরের আশেপাশে পেরিফেরিতেও একটা আল্ট্রাসোনোগ্রাম 800 থেকে 1000 টাকা প্রেগন্যান্সি প্রোফাইল, যার কারণে দেখা যায় একটা পুরো প্রেগন্যান্সিতে গরিব ফ্যামিলিরা একটা আলট্রা করে না। এক একজন মহিলা আমার ওখানে শুধু এই মানে গাইনির কনসালটেন্টের কাছে গেলেই ওখানে 3 থেকে 5000 টাকা যায়। আমার ওখানে যারা আছে, জি আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমার কিছু কনসালটেন্ট আছে 2-1 জন, যে আপনি তো জানেন যে প্রেগন্যান্সিতে টিবিএস নিষিদ্ধ। জি স্যার, টিবিএস তো প্রেগন্যান্সি অবশ্যই নিষিদ্ধ। হ্যাঁ, কিন্তু তারা মানে শুধু আল্ট্রাসাউন্ড রেট বেশি নেওয়ার জন্য একজন টিবিএস কন্টিনিউ করে। আমি তো খুবই অবাক। আপনি 1500 টাকার যদি একটা আল্ট্রা টিবিএস করার জন্য নেন, আর ভিজিট 800 নেন, আরো পরীক্ষায় 3000, সে তো আসবেই না, সে দিনে হচ্ছে ইনকাম করে 500। সো এই জন্য এই রুগীরা কষ্ট করে হলেও আমার জন্য অপেক্ষা করে। কেন? তাদের বই করা আছে, তাদের আল্ট্রাসাউন্ড রিপোর্ট একবার দিয়ে দিচ্ছে, আর যে কয়বার আছে ওর থেকে ভাই ওজন কত, ঠিক আছে ওজন এত, তারপরে হার্টবিট কত, হার্টবিটও শোনাই দিই। এবং শেষে যখন যে ডেলিভারি হতে যাচ্ছে, তখন আমি শেষের দিন যখন ভিজিটে আসে, ওই দিন আবার নতুন করে রিপোর্টগুলো ওই আল্ট্রাসাউন্ডের পিছনে লিখে দিই, যেন আমি বলে দিই যে চুয়াডাঙ্গায় গেলে তোমার 800 টাকা বেঁচে গেল এই রিপোর্ট দেখালে। আর চুয়াডাঙ্গায় যারা কনসালটেন্ট আছে, যারা ডাক্তার আছে, তারা জানে যে রাজিবুল ডাক্তারের রিপোর্ট কেমন। আচ্ছা স্যার, এই জন্য তারাও আর করে না দ্বিতীয়বার। এই যে আবু সাইদের মাধ্যমে হঠাৎ করে আপনি জানতেনও না যে হঠাৎ করে আপনি তো হয়ে যাবেন, পপুলার হয়ে যাবেন, হঠাৎ করে একটা সেলিব্রিটি, তার উপরে আপনার চুয়াডাঙ্গায় নিজের এলাকায় হচ্ছে রাজু ভাই, তাহলে ফিউচারে কি আপনার পলিটিক্সে আসার ইচ্ছা আছে? পলিটিক্স খুব নোংরা জিনিস। কেন পলিটিক্স নোংরা জিনিস? এই জন্যই যে পলিটিক্স যদি ভালো হইতো তাহলে হাজী সেলিম এমপি হইতো না। আর আর হচ্ছে আমাদের সংবিধানের রচয়িতাকে ডক্টর ভুলে গেছি, আচ্ছা কি জানো ওর নাম, যাক ডাক্তার কামাল হোসেন। ডাক্তার কামাল হোসেন ফেল করতেন না। দেখেন যে আপনি পলিটিক্সে ইদানিং শিক্ষিত লোকজন আসতেছে, দেখেন যে হাজী সেলিমের মতো লোকজন এমপি হয়, আর ডাক্তার কামাল হোসেনের মতো লোকজন জামানত হারায়। এই জন্য পলিটিক্সে আসার কোনো ইচ্ছা নাই। পলিটিশিয়ান কাজ করতে পারে। আমি শুধু এটা সমাজকে দেখাতে চাই যে একজন ডাক্তার সমাজে কেমন ইফেক্ট ফেলতে পারে, একজন ডাক্তার কিভাবে ইচ্ছা করলে কত মানুষকে ফ্রি দেখাতে পারে। আমার থিম খুবই সিম্পল। আমরা বাংলাদেশে 1 লাখের উপরে ডাক্তার আছি। আপনি প্রতিদিন 2টা করে রোগী ফ্রি দেখেন, তাহলে কি হচ্ছে 2 লাখ, 2 × 60 30কে গুণ করেন, প্রতি মাসে 60 লাখ রোগী আপনি ফ্রি দেখতেছেন। মাসে কত, বছরে কতগুলো হচ্ছে অগণিত। এই থিমটা।
আপনি আমার ওখানে না গেলে কি সার্কাস চলিতেছে এটা বুঝবেন না, বোঝা যায় না ওইখানে বাইরে যেই থেকে। যাই সেই খুব অবাক হয়ে যায়। জি স্যার, আপনি রীতিমতো রুগী দিয়ে ঘেরা, মানে আমার ওখানে চেম্বারের বাইরেটা। ওইখানে ব্যাপার হচ্ছে কি যে আসলে তো যখনই আল্ট্রাসাউন্ডে একটা সময় লাগে, আর মহিলাদের আল্ট্রাসাউন্ড, মহিলারা মাঝে মাঝে এত মিথ্যা বলে, ধরেন আল্ট্রাসাউন্ড করে ছেলে মেয়ে সব বলে দিলাম, ছেলে মেয়ে সব বলে দিলাম, এই গেটের মুখে যেই বলে যে ডাক্তার কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। কিন্তু স্যার বিএমডিসি বা হচ্ছে আইন আছে যে জেন্ডার রিভিল করতে না। জেন্ডার রিভিল আসলে ব্যাপার হচ্ছে কি, এটা তো কোর্টের পুরাপুরি ইয়ে নাই, আপনি কি নিষেধাজ্ঞা জারি আছে, জাস্ট রিট আছে, রিট আছে, জি স্যার, রিট করা আছে। জি স্যার, কিন্তু এটা আপনি নিয়ে কি অনেক ইন্ডিয়ান কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, তো যারা ভুল রিপোর্ট দেয় তাদের জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। জি স্যার। স্যার তাহলে আপনার এই ফরেনসিক ওরা ডিপার্টমেন্ট, বেসিক্যালি বাচ্চার ওজন কত, হার্টবিট ঠিক আছে কিনা, এটা খুব গুরুত্ব দিয়ে জানতে চাই। আচ্ছা স্যার, এই যে রংপুর মেডিকেলের হচ্ছে একসময় রিটায়ারমেন্টে যাবেন, পরবর্তী জীবনটা কি রাজু ভাই হিসেবেই কাটাই দেওয়ার ইচ্ছা? আমার ইচ্ছা গ্রামেই থাকার ইচ্ছা আছে। আচ্ছা, ফ্যামিলি সহ চুয়াডাঙ্গা শিফট হয়ে ফ্যামিলি সহ চুয়াডাঙ্গায় থাকার ইচ্ছা আছে, এবং এই যে গর্ভবতী মহিলাদের নিয়েই কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে। এটা যদি ইচ্ছা থাকে তাহলে ফরেনসিকে আসলেন কেন? ফরেনসিকে সে হাসির ঘটনা। এটা একটু বলেন তাহলে। আমি আসলে চুয়াডাঙ্গা সদর হসপিটালের একমাত্র আরএমও যে গ্রাম থেকে অফিস করছি। আচ্ছা, মানে আমি এখনো গ্রামের টানটা ছাড়তে পারি নাই, কেন আমি চুয়াডাঙ্গা সদরে প্রায় 8 বছর চাকরি করছি ওদিকে, তো গ্রাম থেকে আমি অফিস করছি। সদরে এত চাকরির চাপ, এত ডিউটির চাপ যে কোনো মতে সামাল দিতে পারতাম না। তারপরে একবার করে পরীক্ষা দিই, একবার ইন্টারনাল মেডিসিনে দিই, একবার মেডিসিনে দিই, একবার গাইনিতে, হয় না। সর্বশেষ আমার এক জুনিয়র মেডিকেল অফিসার দেখেও জয়েন করছে, কিরে কোথায় ছিলি, বললো রাজীব ভাই ফরেন্সিকে ছিলাম 1 বছর ডিপ্লোমার, 2 বছরের কোর্স 1 বছর করে আর ভালো লাগলো না, চলে আসলাম। তুই তো ভালো কাজ করছিস। এর ভিতরে আপনার মনে আছে তনু হত্যা, জি স্যার, ইয়েতে ঢাকায় সেনানিবাস, না কুমিল্লা সেনানিবাস, কেপি সাহা, প্রফেসর কেপি সাহা, জি স্যার। উনার বন্ধু ছিল আমার চুয়াডাঙ্গা সদর হসপিটালের অর্থোপেডিক্সের কনসালটেন্ট। তো বললো যে রাজীব, একদিন গল্প করতেছে যে রাজীব দেখো আমার বন্ধু প্রফেসর হয়ে গেছে কেপি সাহা, আর আমি জুনিয়র কনসালটেন্ট হয়ে আজও পড়ে আছি। আমি তো স্যার ভালো করছেন, বলছে ফরেন্সিকে যাও, ফরেন্সিকে পোস্ট অনেক খালি। তো এই সূত্র ধরে মানে ফরেন্সিকে পরীক্ষা দিলাম, তারপরে তো এই যে 2017 সাল থেকে এ পর্যন্ত এখানেই আছি, না সরতে পাচ্ছি না। স্যার আপনার প্রথম পোস্টিং কি এখানেই ছিল, রংপুর মেডিকেলেই ছিল? না, আমার প্রথম পোস্টিং ছিল ইয়েতে, চুয়াডাঙ্গাতে। স্যার এত অসুস্থ শরীর নিয়ে আপনি আমাদেরকে এতটা সময় দিলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আশা করি আপনি সুস্থ থাকবেন, তাড়াতাড়ি রিকভার করে উঠবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর আমার একটাই কথা থাকবে যে আমরা তো আসলে প্রতিদিনই ইনকাম করি, তাই না? তো আসেন না, আমরা সব যারা ডাক্তার আছি, বাংলাদেশের যত ডাক্তার আছি, প্রতিদিন সপ্তাহে 2টা থেকে 5টা রোগী ফ্রি দেখি, ফ্রি 2-5টা আল্ট্রাসাউন্ড করে দিই, তাহলে দেখেন না সমাজে একটা ইফেক্ট করুক। থ্যাংক ইউ স্যার, আপনার এত সুন্দর মনোভাবটা যদি আমাদের জুনিয়র সিনিয়র সব স্যারদের মধ্যে আমরা প্রচার করতে পারি। আমি পারতেছি, আপনি কেন পারবেন না? জি স্যার। মানে ব্যাপার হচ্ছে আমি পাচ্ছি, আমি যদি মানে প্রতি সপ্তাহে 4 থেকে 5 লাখ টাকার আল্ট্রাসাউন্ড ফ্রি করার পরেও আমার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যে চলতেছে, ভালো লাইফ লিড করতেছে, আপনারা কেন পারবেন না? আপনি 2টা, বেশি না, 2টা, যে 1000 টাকা ভিজিট নাই, 2টা রোগী ফ্রি করেন সপ্তাহে, 2টা রোগীর পরীক্ষা নিরীক্ষা ফ্রি করে দেন। তাহলে দেখেন আমরা যে 1 লাখের উপরে ডাক্তার আছি, তাহলে মাসে কতজন, তাহলে 30 দোকানে 60 লাখ রোগী ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমি আসলে এই থিমটাকে এস্টাবলিশ করতে চাই। ইনশাআল্লাহ স্যার, আমরা দোয়া করব আপনার এই থিমটা যেন সাকসেস হয়, আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন।